আমাদের আজকের লাইভটা শুরু করতেছি। আমাদের আজকের লাইভে একজন নতুন মেম্বার আসছে, আমাদের হলো আমার ফ্রেন্ড। ও আইবিএ তে পড়াশোনা করছে, সাদমান জাহিন। তো আমরা আমাদের আজকের লাইভ সেকশনটা বেশ কয়েকটা টপিকের উপর আলোচনা করব। মেইনলি আমরা হলো আইবিএ আর ডি ইউনিট প্রিপারেশন নিয়ে কথাবার্তা বলবো। সো আমরা জানি গত সম্ভবত একদিন বা 2 দিন আগে আইবিএস সার্কুলারটা দিয়ে দিছে। সো আমাদের যে প্রথম সেকশনটা থাকবে, প্রথম সেগমেন্টটাতে আমাদেরকে হলো সাদমান আইবিএ প্রিপারেশন নিয়ে বলবে। তো এই মোমেন্টে সাদমানের কাছে আমার কয়েকটা প্রশ্ন থাকবে। প্রথম প্রশ্ন হলো যে আমাদের লাস্ট কয়েকদিনের প্রিপারেশনটা কেমন হওয়া উচিত। 2 নাম্বার হলো লাস্ট কয়েকদিন আমি কি কি বই পড়ার দিকে ফোকাস করবো। এই দুইটা প্রশ্নের যদি উত্তর সাদমান আমাদেরকে দিত। হ্যাঁ, থ্যাংক ইউ আনাস আমাকে জয়েন করানোর জন্য। আই রিয়েলি ফিল প্রিভিলেজড টু টক হিয়ার অ্যাবাউট আইবিএ অ্যাডমিশন প্রিপারেশন। তো আইবিএ এর এখন অ্যাডমিশনের এক্সাম হচ্ছে জুনের 4th। দ্যাট গিভস ইউ টাইম অফ অ্যাবাউট 50 days টোটাল, ঠিক আছে? তো 50 দিনের প্রিপারেশনটা আমি বলবো যে অনেক কেয়ারফুলি নিতে হবে এবং অনেক টার্গেটেড করে নিতে হবে। ইট ডিপেন্ডস অন ইন্ডিভিজুয়াল ল্যাকিং অ্যান্ড ইন্ডিভিজুয়াল স্ট্রেংথ অ্যান্ড উইকনেসেস, ঠিক আছে? তোমার যে স্ট্রেংথ এবং উইকনেস সেটার উপর ডিপেন্ড করে তোমার হচ্ছে প্রিপারেশনটা নিতে হবে। তুমি যদি ইংলিশে ভালো হও তাহলে ইংলিশটা একটু প্রপারলি নিয়ে তার থেকে বেশি ফোকাস করতে হবে ম্যাথে, যদি তোমার ম্যাথে উইকনেস থাকে। ওকে। অ্যান্ড আমি যদি আরেকটু বলি যে এখন তোমার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা স্টুডেন্টদের জন্য বা অ্যাডমিশন প্রিপারেশন যারা নিচ্ছে ওদের জন্য, সেটা হচ্ছে এক্সাম গুলা দেওয়া। আমাদের যে ক্র্যাশ কোর্সটা আছে সেখানে 20টার মতো এক্সাম দেওয়া আছে। ওই এক্সাম গুলা যদি তুমি দাও তাহলে তুমি ইমিডিয়েটলি প্রত্যেকটা এক্সামের সাথে সাথে বুঝে যাবা যে তোমার কোথায় ল্যাকিংস আছে। এবং এটা আচ্ছা। পার্সন টু পার্সন ভ্যারি করবে, ঠিক আছে? কারো হয়তো দেখা যাবে যে ম্যাথে পার্সেন্টেজে অনেকগুলো ভুল যাইতেছে, কারো হয়তো দেখা যাবে জিওমেট্রিতে ভুল যাইতেছে, কারো হয়তো অ্যানালাইটিক্যালে পাজল সলভ করতে হিমশিম খাচ্ছে, টাইমের মধ্যে হচ্ছে না। কেউ হয়তো ওভারঅল 2টাতে পাস করতেছে, থার্ডটাতে হচ্ছে মিনিমাম বারের নিচে পাচ্ছে। সো এগুলা ওকে। পরীক্ষাগুলা না দিলে, এই এক্সাম গুলা না দিলে কনসিস্টেন্টলি কেউই বুঝতে পারবে না। এবং ওয়ান অফ দ্য রিজনস আইবিএ তে চান্স না পাওয়ার ওয়ান অফ দ্য রিজনস ইজ নট টু গেট দিস পার্সোনাল প্রিপারেশন, ইন্ডিভিজুয়াল প্রিপারেশন যেটা। আর এখন আমি সাজেস্ট করব যে এখন তো শেষ সময়ে বেসিক্যালি তুমি হচ্ছে মডেল কোশ্চেন গুলো করতে পারো এবং সেখান থেকে এগেইন তোমার যেখানে ঘাটতি সেই চ্যাপ্টার গুলো স্পেসিফিক বুক থেকে করতে পারো। যদি মনে করি ইংরেজিতে তোমার হচ্ছে কম্প্রিহেনশনে ঘাটতি থাকে, তুমি হচ্ছে জিআরই থেকে কম্প্রিহেনশন গুলো করতে পারো বা জিম্যাটের গুলো দেখতে পারো। আর তোমার যদি সেগুলো অনেক বেশি কঠিন হয় তাহলে তোমার অনেকগুলা বই আছে, যেমন টোফেল আছে, ওটা দিয়ে শুরু করতে পারো। কিন্তু আমি বলবো যে আগে মডেল কোশ্চেন সলভ করে দেখতে যে তোমার ঘাটতিটা কোথায়, কারণ এখন পুরাটা সময় হচ্ছে তোমার ঘাটতি দেখা এবং সেগুলো সলভ করা। আর অঙ্কের জন্য আমি বলবো যে সাইফুরস ম্যাথ কিউব ব্যাংকটা অবশ্যই অবশ্যই শেষ করতে। এটার হচ্ছে জিওমেট্রিও একটা পার্ট আছে, ওটাও করতে হবে। এই দুইটা না করে থাকলে ইউ হ্যাভ টু ডু ইট, এন্ড ইউ হ্যাভ টু ডু ইট নাও। আমি জানি যে 50 দিন অনেক বেশি একটা সময় না, বাট তোমার যদি ইচ্ছা থাকে ইউ ক্যান ডেফিনেটলি ডু ইট উইদিন 50 days। অ্যাজ ফর অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি, এটার জন্য হচ্ছে আমি সাজেস্ট করব কয়েকটা স্পেসিফিক পাজেল আছে। আমাদের যে ক্র্যাশ কোর্স আমি তো দেখলাম, সে ক্র্যাশ কোর্সের মধ্যে তোমার পাজেল, তারপরে হচ্ছে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন, তারপরে কয়েকটা ডাটা অ্যানালাইসিস, সরি ডাটার যে ম্যাথ গুলো ওগুলো আছে, ওগুলা হচ্ছে আহ, করতে হবে, প্র্যাকটিস করতে হবে এবং সেগুলো প্র্যাকটিস করে করে দেখতে হবে যে ইন রিগার্ডস অফ টাইম কিরকম টাইম লাগে এক একজনের। ঠিক আছে, একটা জিনিস এখানে খেয়াল রাখতে হবে যে তুমি যাই অ্যান্সার করো না কেন প্রত্যেকটারই মার্কস হচ্ছে 1, ঠিক আছে? প্রত্যেকটা না পারলে, না দাগালে কোনো মার্ক মাইনাস নাই, একটা ভুল দাগালে 0.25 করে মার্কস কাটা যাবে, ঠিক ইয়েস। আছে? সবগুলার ইকুয়াল ওয়েট, ঠিক আছে? সো কোনোটা নিয়ে পড়ে থাকলে ইট উইল বি ইয়োর টাইম লস। সো ওয়ান অফ দ্য অ্যানাদার রিজন ওয়াই হচ্ছে আইবিএর এক্সামটা সবাই এত এত ডিফিকাল্ট মনে করে, ইটস বিকজ অফ দ্য ডিফিকাল্টি অফ দ্য ডিসিশন মেকিং আন্ডার স্ট্রেসড এনভায়রনমেন্ট, ঠিক আছে? আইবিএ হচ্ছে সবসময় ফিল্টার করতে চায়, ঠিক আছে? ওদের অ্যাডমিশন নেওয়ার পার্ট রিজন হচ্ছে তোমার নলেজ বেসটাকে যাচাই করা, বাট পার্ট রিজন হচ্ছে তোমার ক্যাপাবিলিটি গুলোকে দেখা, যে তোমার ক্যাপাবিলিটি কতটুকু, তুমি আইবিএ তে সার্ভাইভ করতে পারবা কিনা, তুমি কি বিজনেস এনভায়রনমেন্টের জন্য কেপেবল কিনা। তো এগুলো ফিল্টার আউট করার ওয়েটা কি? এগুলো ফিল্টার আউট করার ওয়েটাই হচ্ছে একটা ইমেন্স এক্সাম, না যেখানে খুব ক্রুশিয়ালি তোমার হচ্ছে ডিসিশন মেকিং স্কিলস জাজ করা হয়, যে একটা নির্দিষ্ট টাইম ফ্রেমের মধ্যে একটা অনেক স্ট্রেস এনভায়রনমেন্টে তুমি কিভাবে ডিল করতেছো সিচুয়েশনটাকে।
ঠিক আছে, এটার খুবই একটা বেসিক কনসেপ্ট হচ্ছে আইবি এর অ্যাডমিশন এক্সাম। লেটস সে তুমি হচ্ছে দেখছো যে ম্যাথ কোশ্চেনটা খুবই কঠিন আসছে, হ্যাঁ, এখন তুমি কিভাবে রিয়্যাক্ট করতেছো কোশ্চেনটার উপর? তুমি কি ওটা নিয়ে পরীক্ষার হলে হাউতাশ করতেছো, নাকি তুমি সেটাকে চ্যালেঞ্জ হিসেবে নিছো, নাকি তুমি টাইম ভাগ করে তুমি অন্যান্য পার্টে তোমার মার্কসের উপর ফোকাস করতেছো এবং ম্যাথটাতে তুমি হচ্ছে ওভাবে টাইম ভাগ করে নিচ্ছো? এই জিনিসগুলো খুবই 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 ক্রুশিয়াল। বুঝতে পারছো আমি কি বলছি? হুম। সো ওভারঅল যদি আমি তোমার কথাটা সামারাইজ করি, তুমি কয়েকটা বইয়ের নাম বললে, এই বইগুলা বলতে, এবং তোমার মূল মেসেজটা হলো এক্সাম দিয়ে নিজের উইক পয়েন্ট গুলাতে ফোকাস করা। কারণ এক্স্যাক্টলি। আইবিএ তে সবগুলা জিনিসই একটা সেম পরিমাণে ওয়েট ক্যারি করে। দ্যাটস ওয়াই আমাকে আমার সবগুলা পয়েন্ট নিয়ে একসাথে আগাইতে হবে, এবং আমি রেগুলার এক্সাম দিব দুইটা কারণে। এক, আমার উইক পয়েন্ট বোঝার জন্য; দুই হলো যে আমি যাতে ওই প্রেশারাইজ এনভায়রনমেন্টটাতে সার্ভাইভ করতে পারি। অবশ্যই অবশ্যই, কারণ তুমি এখন তো তোমার লাস্ট মোমেন্ট, এখন তোমার উইক পয়েন্ট গুলা ফোকাস করার পাশাপাশি স্ট্রং পয়েন্ট গুলো বাড়াইতে হবে, কারণ ইউ হ্যাভ আ লিমিটেড নাম্বার অফ স্ট্রং পয়েন্টস রাইট নাও। ইফ ইউ ক্যান ইনক্রিজ দেম, ইউ ইনক্রিজ ইউর চান্সেস অফ গেটিং মোর রাইট অ্যান্সার, ঠিক আছে? এবং টু বি অনেস্ট, কোন কোশ্চেনটার অ্যান্সার করব, কোন কোশ্চেনটার অ্যান্সার করব না পরীক্ষার হলে, এটা এটা বোঝার জন্য এই তোমার যে এক্সাম গুলো এগুলো দিতে হবে, নইলে হুম। বুঝতে পারবে না কোন কোশ্চেনটা ট্র্যাপে ফেলবে তোমাকে, কোন কোশ্চেনটা ইজিলি অ্যান্সার করা যাবে। এটা বোঝার জন্য এক্সাম দেওয়া জরুরি অনেক। আচ্ছা। সো আমি সাদমানের সাথে আরেকটা জিনিস অ্যাড করব, সেটা হলো আমাদের কিন্তু অলরেডি আইবিএ অ্যাডমিশন ক্র্যাশ কোর্সটা যেটা চলে আসছে। সো মাত্র 2,000 টাকায় ওখানে সাদমানও আমাদের বেশ কিছু ক্লাস নিছে। ও একটা কোর্স শেষে একটা লাইভ ডিসকাশন নেওয়ার ট্রাই করবে, মোটামুটি গাইডলাইন মূলক। সো তুমি যদি এই মোমেন্টে তোমার প্রিপারেশন স্ট্র্যাটেজিটা আরেকটু আগায় রাখতে চাও, সব মনে করো ঢাবি আইবিএর পোলাপান দিয়ে ক্লাস ক্লাস নেওয়া, মোটামুটি 45 ক্লাসেস থাকবে, 20+ এক্সামস থাকবে, লেকচার শিট থাকবে। সো ওভারঅল একটা কমপ্লিট প্রিপারেশন যারা আমরা আইবি এর জন্য আগে যাচ্ছি। সো আইবিএ নিয়ে সাদমান বেশ কিছু কথাবার্তা বললো। এখন আমরা একটু দেখবো যে যদি কোনো লজিক্যাল কমেন্ট টমেন্ট চলে আসে কিনা। সো আইবিএ মানে কি? এটা খুব ইলজিক্যাল একটা কোশ্চেন ছিল। আচ্ছা, আমি আহ তাও অ্যান্সার করি। আইবিএম মানে আচ্ছা, তাও হচ্ছে অ্যান্সার করা উচিত। হ্যাঁ, হ্যাঁ। ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। এখানে তোমার ব্যবসায় প্রশাসন শিক্ষা দেওয়া হয়, ব্যবসায় প্রশাসন, হ্যাঁ, কিভাবে ব্যবসা ম্যানেজ করতে হয়, তারপরে হচ্ছে কিভাবে ম্যানেজারিয়াল পোস্ট গুলা সাকসেসফুলি এক্সিকিউশন করতে হয়, এগুলা তোমাকে শেখানোর ট্রাই করা হবে। আচ্ছা। আচ্ছা সাদমান, আমি যদি তোমাকে প্রশ্ন করি যে যদি কেউ একদম ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার থেকে, ধরো 21 ব্যাচ বা 22 ব্যাচ, সে হুম। যদি কেউ আইবিএ প্রিপারেশন নিতে চায়, তার শুরু থেকে স্ট্র্যাটেজিটা কেমন হবে? শুরু থেকে সে কি ওয়েল, কি বা কি কি ফোকাস ইউনিভার্সিটি করবে? কলেজ কলেজ লাইফে আমি যেটা দেখছি, যে যারা ম্যাথে ফাঁকিবাজি দিছে ওরা হচ্ছে অনেক কম, ওদের অনেক কম মানুষই আইবির এক্সামটা পার হতে পারছে। সো তোমার অলরেডি একটা কি বলবো চাপ আছে এইচএসসি, ঠিক আছে, এটা প্রেশার আছে। সো তুমি যেটা করতে পারো যে তুমি ম্যাথটাই গাফলতি করো না, ঠিক আছে, এবং ইংলিশ, হ্যাঁ, অনেকে এইচএসসি তে ইংলিশে গাফলতি করে, এটাও করো না। এই দুইটা জিনিস খুবই খুবই বেসিক, ঠিক আছে, আইবিএ তে এই দুইটা জিনিসে গাফলতি করলে, তুমি যদি এইচএসসি তে গাফলতি করো, তুমি ডেফিনেটলি ডেফিনেটলি অ্যাডমিশনের সময় গিয়ে একটা প্যারাতে পড়ে যাবা। এবং আমি হচ্ছে এইচএসসি তে আমি ইংলিশ এবং ম্যাথ খুবই, মানে এইচএসসি যে সিলেবাস সেটাতে আমি মোটামুটি একটা ফোকাস দিয়েছিলাম অন্যান্য সাবজেক্টের পাশাপাশি, উইচ ইজ ওয়াই যখন আমি আইবিএ প্রেপটা নিই তখন আমার খুব হেল্প হয়েছে এটার জন্য। আর এর পাশাপাশি তুমি যেটা করতে পারো, তুমি যদি ফার্স্ট বা সেকেন্ড ইয়ার হও, তুমি ভোকাবুলারিটা বিল্ড আপ করতে পারো, কারণ ভোকাবুলারি ইজ আ মেজর মেজর চ্যালেঞ্জ, ঠিক আছে? ভোকাবুলারি সামটাইমস তোমাকে একটা এজ দিবে, ঠিক আছে, এক্সাম হলে গিয়ে। কারণ নর্মাল ভোকাবুলারি কি, নর্মাল ভোকাবুলারি হলো আইডিওসিনক্রেটিক কথাটার মানে জানতে চাওয়া। বাট আইবি এর এক্সামে মাঝে মধ্যে যদি খুব টাফ ইংলিশ করে, তখন ভোকাবুলারি গুলোকে ইন্টিগ্রেট করে ফেলে, ঠিক আছে, কম্প্রিহেনশন বা কোশ্চেনের মধ্যে বা অ্যান্সারের মধ্যে ইন্টিগ্রেট করে ফেলে। ইনফ্যাক্ট গ্রামারের মধ্যেও এই কঠিন ভোকাবুলারি গুলো ইন্টিগ্রেট করে দিতে পারে। সো তখন শুধু মানে জানাও না, সে ভোকাবুলারিটা কিভাবে ইউজ হইতেছে, কোন সেন্সে ইউজ হইতেছে, কোন পার্টস অফ স্পিচ ইউজ হইতেছে, এগুলোও জানা লাগবে। সো ইফ ইউ আর ইন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, আমি বলবো যে একটা বই আছে ওয়ার্ড স্মার্ট, তুমি ওই বইটা কিনতে পারো এবং তুমি ওই বইটা থেকে ভোকাবুলারি শিখতে পারো, খুবই ইজি। তুমি পড়লেই ভোকাবুলারি গুলো জানতে পারবে। আচ্ছা, আর আরেকটা প্রশ্ন থাকে যায় যে ধরো আমি যদি আমাদের এরিয়ার কথা বলি, আমি মোটামুটি দিনাজপুর থেকে বিলং করছি পুরো এসএসসি এইচএসসি লাইফ। সো আমাদের এরিয়াতে এখন থেকে ঠিক 15 বছর আগে একজন আইবিএ তে চান্স পাইছে, বাট স্টিল নাও আফটার 15 ইয়ার্স কেউ চান্স পায় নাই। সো এই জিনিসটা বোঝা যায় যে আলটিমেটলি বুয়েটা হয়তো বা প্রতি বছর 10 জন পায়, বাট আইবিএ তে অ্যাকচুয়ালি চান্স পায় না। এবং বেশি মানুষজন প্রিপারেশনও নেয় না। সো এই সিনারিওটা যদি তুমি একটু ডিফাইন করতে, যে এই রিজনটা কি, মানে কি কি ভুলের কারণে এই স্কেলটা ঢাকার বাইরে এত কম? এটার এটার একটা কারণ হইতেছে, আমি বলবো পারসিভড ফিয়ার, ঠিক আছে।
আহ, সাধারণত মানুষ যেটা চিন্তা করে যে ঢাকার ছেলে পেলে বা ছেলেমেয়েরা এত স্মার্ট, এত ফাস্ট, এত আপগ্রেডেড, আর আমরা বাইরের মফস্বলী স্টুডেন্ট, আমরা কিভাবে পারবো? তো প্রথম থেকেই যে একটা পার্সিভ বিশ্বাস যে আমি পারবো না, এইটা হচ্ছে দ্য বিগেস্ট ব্যারিয়ার। ঠিক আছে, আইবিএ তে সিট সংখ্যা খুবই কম। ইনফ্যাক্ট ইট হ্যাজ দ্য লিস্ট অ্যামাউন্ট অফ সিট ইন এনি অ্যাডমিশন ইন দিস কান্ট্রি। ঠিক আছে, এই কোন একটা সোল অ্যাডমিশনে এত কম সিট প্রবাবলি আর কোন ইউনিভার্সিটিতে নেই। সো দিস ইজ আ চ্যালেঞ্জ, ইয়েস। এবং হ্যাঁ, হয়তো অনেক মানে ক্রিটিক্যাল একটা প্রিপারেশন নিতে হয়, বাট তুমি যেখানেই থাকো না কেন, তুমি তোমার কাছে যদি প্রপার রিসোর্সেস থাকে, যে বইগুলোর নাম আমি বললাম, তুমি যদি প্রপার মেথডস ফলো করো, তুমি যদি অঙ্কে ভালো হও, তুমি যদি ইংলিশটা ভালো করে করতে পারো, তুমি যেখানেই থাকো না কেন, এবং তুমি যদি স্ট্রেস ম্যানেজমেন্ট এবং স্ট্রেসের আন্ডারে ডিসিশন নিতে পারো, তুমি যেখানেই থাকো না কেন, দিনাজপুর, চাঁপাইনবাবগঞ্জ, তেতুলিয়া, ওয়ার এভার ইউ আর, ইউ উইল গেট ইন। ইটস সিম্পল অ্যাজ দ্যাট। সো আমি বলবো যে আত্মবিশ্বাসটা অনেক বাড়াইতে হবে। আমি যখন আইবি এর অ্যাডমিশন নিয়ে, আই স্টিল রিমেম্বার, আমি শুধু আইবি এর অ্যাডমিশন নিয়েছিলাম। ঠিক আছে, আই আই আচ্ছা। অ্যাকচুয়ালি শুধু আইবি এর অ্যাডমিশন, যেটা হচ্ছে আমার বাসায় একটা ভীতিকর পরিবেশ সৃষ্টি করছিল যে ইয়েস আমার ইয়েস। আইবিএ তে না হলে আমার হয়তোটা কি আসলে। বাট আমি ফার্স্ট থেকে আই বিলিভ যে আমাকে এখানে যাইতে হবে, আমার একটা প্রিপারেশন নিতে হবে, এবং এই মেন্টালিটিটা তোমাকে গ্রো করতে হবে যে আমার পারত ইহলৌকিক পক্ষে যা যা করা সম্ভব আমি সবকিছু করব, তারপরে বাকিটা হলো ফেইটের হাতে। ঠিক আছে, আল্লাহর হাতে। এবং তার চেয়েও বড় কথা যেটা, যে আত্মবিশ্বাস রাখতে হবে। ইফ ইউ লুজ ফেইথ ইন ইয়োর সেলফ, যে তুমি যদি মনে করো যে আমি এটা পারবো না, আমার দ্বারা এটা হবে না, দেন তুমি ঢাকাতে সবচেয়ে স্মার্টেস্ট টিচার, সবচেয়ে ভালো কোর্স কন্টেন্ট দিয়ে লাভ নেই কোনো আসলে। বিকজ এট দ্য এন্ড পরীক্ষার হলে গিয়ে তুমি যখন কঠিন কোশ্চেন্স গুলো দেখবা বা স্ট্রেসে পড়ে যাবা, তখন আর তুমি ওটা নিতে পারবে না, তুমি প্যানিক করবা। আর তুমি যদি চিল্ড থাকো, তুমি যদি আত্মবিশ্বাসটা ধরে রাখতে পারো, তুমি কাম থাকতে হবে তোমাকে। ঠিক আছে, অনেক ইম্পর্টেন্ট এই তোমার আইবি এর রিগার্ডিং এই অ্যাডমিশন টাইম, খুবই খুবই শান্ত শিষ্ট থাকা এক্সাম হলে। বুঝতে পারছো? সো এই জিনিসগুলো, এই যে সফট স্কিলস গুলোর কথা আমি বললাম, এগুলো যে কেউ অ্যাচিভ করতে পারে, সে দিনাজপুরে থাকুক, চাঁপাইনবাবগঞ্জে থাকুক, ইট ইজ নট আ চ্যালেঞ্জ ফর এনিবডি। সো এগুলো একটু মনে রাখতে হবে। আচ্ছা, হ্যাঁ, সো এইটার সাথে আমি এগ্রি করি, কারণ আমাদের মনে করো একদম শুরু থেকে একটা আতঙ্ক, বা আমি একদম প্রথম থেকে যে আমার এই সাহসটাই ছিল না যে আমি ওখানে এক্সাম দিব। মানে এমন একটা ব্যারিয়ার থাকে হ্যালো। যে হ্যাঁ লাইভ এতে এক্সাম দিব, মানে এই সাহসটা, জাস্ট আমার কনফিডেন্সটা বিল্ড আপ করবে, এটা একটা কি পয়েন্ট ছিল এক্ষেত্রে। আমি তোমাকে লাস্ট একটা কোশ্চেন করব, যেটা আমার মনে হয় অনেকের মনেই থাকতে পারে এবং আমারও মনে আছে। সেটা হলো যে আইবিএ তে সম্ভবত ভাইবা হয় রিটেন পরীক্ষার পরে, রাইট? ইয়েস। হ্যাঁ, সো এইটার ক্ষেত্রে আমার প্রিপারেশনটা কি হওয়া উচিত, বা তুমি যদি তোমার ভাইবার এক্সপিরিয়েন্সটা বলতা, বা ওখানে কি কি দেখা হয় সেটা যদি তুমি একটু বলতা। আচ্ছা, আমি তো প্রথমে মনে একটু বলছিলাম যে আইবি এর অ্যাডমিশন টেস্টের মেইন রিজনটা কি। আমি আবার বলতেছি, আইবি এর টোটাল অ্যাডমিশন টেস্ট নেওয়ার একটাই মেইন রিজন, সেটা হচ্ছে তোমার ক্যাপাবিলিটি জাজ করে, যে তুমি আইবিএ তে সার্ভাইভ করতে পারবে না, তুমি বিজনেস ওয়ার্ল্ডে সার্ভাইভ করতে পারবে না, তোমার সেই মেন্টালিটিটা আছে কিনা। সো পুরা এক্সামটাই এবং পুরা সিস্টেমটাই এমন ভাবে ডেভেলপ করা যেটা তোমাকে টেস্ট করবে, তোমার সফট স্কিল গুলো টেস্ট করবে এবং হার্ড স্কিল গুলো টেস্ট করবে। সফট স্কিল বলতে তোমার টাইম ম্যানেজমেন্ট, তোমার স্ট্রেস ম্যানেজমেন্ট, তুমি রিয়াক্টিভ না প্রোঅ্যাক্টিভ, তুমি হচ্ছে পরীক্ষার হলে গিয়া প্যানিক করে সব উল্টাপাল্টা করো, নাকি একটা চ্যালেঞ্জকে খুব ঠান্ডা মাথায় নিতে পারো। সেম গোজ ফর ভাইবা, বাট ভাইভাতে আতঙ্কটা আরেকটু উপরের লেভেলের। কারণ ভাইভাতে তো পরীক্ষার হলে তো তুমি আর তোমার খাতা, ঠিক আছে, ভাইভাতে হচ্ছে তুমি একটা মানুষের সামনাসামনি, অ্যাকচুয়ালি 5টা মানুষের সামনাসামনি, যার মধ্যে প্রবাবলি একজন সিনিয়র মোস্ট ফ্যাকাল্টি, এবং খুবই খুবই প্যারা দিবে তোমাকে, একদম 100-তে 100, এটা একদম আচ্ছা। হবেই। তো ভাইভাতে যেটা মেইনলি দেখা হয়, যে মেইনলি দুইটা জিনিস দেখা হয়, হ্যাঁ। কারণ ভাইভাতে তো মনে করো যে রিটেনে চান্স পাওয়ার পরেই 180 জনকে ভাইভাতে ডাকে, তো অলরেডি ভাইবার ওরা জানে যে 180 জন যোগ্য চান্স পাওয়ার, বুঝতে পারছো? তো দুইটা জিনিস দেখে, একটা জিনিস দেখে যে তুমি হচ্ছে কি বলবো, আনফিট কিনা, মানে তুমি হচ্ছে মনে করো যে উল্টাপাল্টা কথা বলো কিনা, বা তুমি হচ্ছে কিভাবে এটাকে বলবো, যে ইনসেইন কিনা। হ্যাঁ, একদম খুব ফানি কথা এটা, বাট তোমাকে জাজ করবে যে তুমি পড়াশোনায় ভালো কিন্তু তুমি হচ্ছে উল্টাপাল্টা কথা বলো, উল্টাপাল্টা কাজ করো, ইওর ক্যারেক্টার ইজ কোয়েশ্চেনেবল, এইটা বাই করবে আগে। কারণ আইবিএ কখনোই কোনো কোয়েশ্চেনেবল ক্যারেক্টার পার্সনকে নেয় না, যতই সে হচ্ছে পড়াশোনায় ভালো হোক, পরীক্ষা টরীক্ষা পাশ করুক। এইটা একটা। আর সেকেন্ড যে জিনিসটা জাজ করে, যে তুমি হচ্ছে কতটা মানে কিভাবে বলবো এটাকে, তুমি হচ্ছে কতটা আহ, মানুষের যে চ্যালেঞ্জ, একদম
অন দ্য স্পট চ্যালেঞ্জ, সেটাকে তুমি কতটা ভালোভাবে ডিল করতে পারো। লেটস সে অন দ্য স্পট একটা তোমাকে হচ্ছে জাজমেন্ট দিয়ে দিল বা একটা ইনসাল্ট করে ফেললো, তুমি সেটার কিভাবে রিয়াক্ট করতেছো, কিভাবে তুমি সেটাকে ওভারকাম করতেছো, এই ছোট ছোট জিনিসগুলো দেখে। এছাড়াও যেটা দেখে তোমার এটিকেট দেখে, তোমার হচ্ছে কথা বলার ভঙ্গি দেখে, তোমার নর্মাল যে চিন্তা শক্তি বা হচ্ছে একটা প্রবলেমকে ডিল করার যে স্টাইল, সেগুলো দেখে। তো আইবিএ তে মেনলি বা তোমার হচ্ছে বিবিএ অ্যাডমিশনের যে ভাইবা গুলা, যেখানে সিরিয়াসলি ভাইবা নেয়, সেগুলোতে যেটা করা হয়, ফার্স্ট যে কোশ্চেনটা আস্ক করা হয় সেটা হচ্ছে টেল মি অ্যাবাউট ইউর সেলফ, উইচ ইজ আ ভেরি গুড কোশ্চেন। তুমি টেল মি অ্যাবাউট ইউর সেলফ দিয়ে পুরো ভাইবাটাকে ডিফাইন করে ফেলতে পারো। এবং তুমি যদি এখানে ভালো মতো বলতে পারো, এবং একটা জিনিস এখানে খুবই খুবই ইম্পর্টেন্ট, মানুষজন এখানে চাপাবাজি করার ট্রাই করে, ঠিক আছে? মনে করে যে আরে এরা তো ধরতে পারবে না, আমি চাপা মারি। চাপা মারার আগে মনে রাখো, তোমার সামনে যারা বসে আছে ওরা অলরেডি তোমার থেকে অনেক বেশি জানে যে কোনো সাবজেক্টে, ঠিক আছে? দে আর আ ডাইভার্সিফাইড গ্রুপ অফ পিপল হু প্রবাবলি কভার্স অল দ্য সাবজেক্টস ইউ প্রবাবলি নো, ঠিক আছে? ক্রিকেট, হিস্ট্রি, আর্ট থেকে শুরু করে বিজনেস, ফাইন্যান্স, সায়েন্স পর্যন্ত, ঠিক আছে? সো তুমি যদি চাপাবাজি মারো, ইউ উইল গেট কট, 99% শিওর দিয়ে আমি বলতে পারি। এবং এইটা করে ধরা খেলে ইটস 100% চান্স অফ নট গেটিং ইন, ঠিক আছে? কারণ আইবি এর যারা হচ্ছে ভাইবা বোর্ডে থাকেন, তারা হচ্ছে লায়ার, ডিসিপশন, লাইং, ডিসিপশন, তারপরে হচ্ছে অ্যারোগেন্ট এবং ইগনোরেন্ট পিপলদেরকে পছন্দ করেন না, ঠিক আছে? সো এগুলা ফিল্টার আউট করার জন্য ভাইবাটা না হয়। তুমি যেটা ভাইবাতে বলবা অবশ্যই মনে রাখতে হবে সেটাকে তোমাকে বিশ্বাস করতে হবে, ঠিক আছে? ইট হ্যাজ টু বি সামথিং ইউ অ্যাকচুয়ালি বিলিভ ইন, আদারওয়াইজ বলার দরকার নেই। এবং কখনোই শাই করবে না, কোন একটা সাইড নিবা, ঠিক আছে? হয়তো তোমাকে ভাইবার এক পর্যায়ে একটা সাইড নিতে বলতে পারে যে এটার পক্ষে না বিপক্ষে, সাইড নিবা, হেজিটেন্ট করবা না। এই ল্যাক অফ কনফিডেন্স ইজ আ ভেরি বিগ ব্যাড অ্যালার্ম ফর দ্য পিপল হু আর টেকিং ইউর ভাইবা, ঠিক আছে? সো কনফিডেন্সটাও যাতে প্রপারলি শো হয় সেইভাবে ভাইবাটা দিতে হবে। তো যদি আমি সামারি করে বলি, এইটাই আর কি মেইন। আচ্ছা, সো ভাইবার ব্যাপারটা গেল। সো আমি আলটিমেটলি এতক্ষণ পর্যন্ত আইবিএ নিয়ে যা শুনলাম, তাতে মনে হয়েছে যে আমরা বুয়েটে যেমন মানে একটা পাগলের মতো পড়ে টোরে চান্স পাওয়া যায়, বাট আইবি এর ক্ষেত্রে স্পিরিচুয়াল বা পার্সোনালিটি, অ্যাটিটিউড, এইসব ব্যাপারগুলো অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। আইবি এর মানে ক্ষেত্রে জাস্ট পড়াশোনা আইবি এর দেওয়া হবে না। আইবি এর ক্ষেত্রে দুইটা জিনিস সবচেয়ে বেশি ম্যাটার করে, সফট স্কিলস এবং সেই সফট স্কিলের সাথে যে হার্ড স্কিল গুলো আসে, এই দুইটা, ঠিক আছে? তুমি শুধু হার্ড স্কিল দিয়ে যেরকম হবে না, শুধু সফট স্কিল দিয়েও হবে না, একদম সিম্পল আছে, দুইটাই ডেভেলপ করতে হবে। এবং আচ্ছা, আমি জানি যে আমাদের কোর্সগুলো সেভাবেই করা হয়েছে, এবং তোমরা যদি এই কোর্সগুলো করো, ইউ উইল অ্যাকচুয়ালি লার্ন যে কিভাবে তোমার হচ্ছে এই প্রবলেমগুলো সলভ করতে হয় এবং ডিল করতে হয় অন রিয়েল লাইফ। ওকে। সো এখানে বেশ কয়েকবার কোর্স প্রমোশন হয়ে গেল, বাট তারপরেও বলবো যে আজকে চ্যানেলে ভিডিও চলে যাবে আইবিএ কোর্সের উপর। সো আমরা সফট স্কিল, হার্ড স্কিল সবকিছু নিয়ে মোটামুটি আগানোর ট্রাই করব, যারা যারা এনরোল করার করবা। বাট এখানে একটা লাস্ট আমরা কোশ্চেন নিব, তারপর আমরা সাদমানকে মোটামুটি একটু ফ্রি করে আমি কথা বলা শুরু করব। সেটা হলো, একজন কোশ্চেন করছে, আমারও জানার ইচ্ছা, যে ঢাবির আইবিএ তে পড়তে নাকি অনেক টাকা লাগে। ইজ ইট ট্রু, সাদমান? Well, it's more expensive than any education in any public university. That's true. It's very ওকে, true. But it's less expensive and way less expensive than any দেন private প্রাইভেট। university education. ওকে। সো ইফ ইউ আর আমি টকিং যদি অ্যাবাউট। বুঝাই যে পাবলিক আচ্ছা, থেকে হ্যাঁ। পাস। হুম, বলো বলো বলো, তুমি বলো। হ্যালো, হ্যাঁ সাদমান, তুমি বলো। হ্যালো। আচ্ছা, সো এখন যেখানে তোমার এক একটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে বিবিএ পাস করতে হয়তো তোমার দেখা যাবে যে 10 লাখ প্লাস লেগে যাচ্ছে, সেখানে আইবিএ থেকে পাস করতে মোটামুটি অ্যারাউন্ড 2.5 লাখের মতো লাগে। বাট ওকে। আইবিএ বিং আ পাবলিক পার্ট অফ আ পাবলিক ইউনিভার্সিটি, এটা রিয়েলি টু হাই, যেখানে বুয়েট তারপরে ঢাকা ভার্সিটির অন্যান্য ডিপার্টমেন্টে কখনোই এত টাকা লাগে না। হুম হুম হুম। ইটস আ পার্ট অফ দ্য আইবিএ সিস্টেম, যেটা আসলে চলে আসছে এভাবে আর কি। ওকে, সো আমিও মোটামুটি জানলাম। আর আরেকটা কোশ্চেন আসছে যে অ্যানালিটিক্যাল এবিলিটি কি, মানে এখানে অ্যাকচুয়ালি কি টাইপের কোশ্চেন হয়? এটা অ্যাকচুয়ালি সায়েন্স এইটা ব্যাকগ্রাউন্ডের অ্যানালিটিক্যাল, অনেকেরই জানার ইচ্ছা। আমি যদি বলি অ্যানালিটিক্যাল অ্যাবিলিটিটা হচ্ছে, আমরা দুইটা বই আছে, হ্যাঁ, খুবই খুবই ক্রুশিয়াল আইবি এর জন্য, জিআরই আর জিম্যাট, ঠিক আছে? এই বইগুলো ইউজুয়ালি এমবিএ আর তোমার বিজনেসে এমএস করার জন্য লাগে। বাট সেই এমবিএ এবং এমএস অর্থাৎ পোস্ট গ্রাজুয়েটে অ্যাডমিশনের কন্টেন্ট গুলা আইবি এর বিবিএ অ্যাডমিশনে দেওয়া হয়, ঠিক আছে? সো এই কন্টেন্ট গুলো দেওয়ার মেইন জিনিসটা হচ্ছে
তোমার অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি দেখা, যে তুমি একটা পাজল ক্র্যাক করতে পারো কিনা, হ্যাঁ, তুমি কোন একটা সিচুয়েশনের ক্রিটিক্যাল অ্যানালাইসিস করতে পারো কিনা। ওই যে সৃজনশীলে উচ্চতর দক্ষতা আছে না, এটা রিয়েল হুম হুম। উচ্চতর দক্ষতা। আচ্ছা, ওকে। সো মোটামুটি আমাদের সাদমানের কাছ থেকে আইবিএ নিয়ে যতটুকু জানা ছিল ততটুকু আমরা জানলাম। এখন আমরা চলে আসব আমার সেকশনটাতে, যেটাতে হলো আমি মোটামুটি ডি ইউনিট প্রিপারেশন নিয়ে কথা বলবো। সো আমার ডি ইউনিট প্রিপারেশনটা আমি আমার ডি ইউনিট এক্সপিরিয়েন্স থেকে বলবো, এবং তাছাড়াও আমাদের যারা এই ডি ইউনিটের এক্সপার্ট ইনস্ট্রাক্টররা আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা সিনিয়র বা জুনিয়র আছে, তারা আমাদের কোর্সে ক্লাস নিয়েছে, তাদের থেকে বলা ট্রাই করবো। সো আমি নিজেই নিজেকে প্রশ্ন করবো। ফার্স্ট কোশ্চেন হলো যে আমরা শেষ কয়েকদিনে ডি ইউনিট বা বি ইউনিট বা মানবিক বা ধরো তুমি সাধারণ জ্ঞান বাংলা ইংলিশ আসে, এরকম যে কোনো ইউনিটের প্রিপারেশনটা তোমার লাস্ট 30 ডেজ এর কেমন হওয়া উচিত। ফার্স্ট অফ অল আমি একটা পয়েন্ট এখানে উল্লেখ করতে যাব, যে যারা ডি ইউনিটের ক্ষেত্রে আমরা প্রিপারেশন নেই তাদের একটা সবচেয়ে বেশি যে প্রবলেমটা ফেস করি সেটা হলো যে ধরে নিলাম আমি অনেক বেশি পড়ছি, এক একটা বাজারে সাধারণ জ্ঞান বই এত মোটা মোটা, বাংলার বই এত মোটা মোটা, জিকের বই এত মোটা। সো আমি যদি এত বড় একটা বই পড়ার পরে আলটিমেটলি আমার কিছুই মনে না থাকে, তো আমার ডি ইউনিট প্রিপারেশন নেওয়া কিন্তু বৃথা। সো ডি ইউনিটের ক্ষেত্রে এট দিস লাস্ট মোমেন্ট তুমি যদি ধরো একদম শেষ মোমেন্ট আছে, ধরো তোমার বুয়েটে পরীক্ষা দিতে তুমি পারতেছো না, বা তোমার মেডিকেলে চান্স হয় না, তুমি ডিসিশন নিচ্ছো যে তুমি ডি ইউনিট প্রিপারেশন নিবে, সো এই মোমেন্টে যদি তুমি একটা বড় মোটা বই নিয়ে আগাইতে চাও, সেক্ষেত্রে আমি বলবো এটা তোমার অনেক বাজে একটা ডিসিশন। ওকে, আলটিমেটলি তুমি বইটাও শেষ করতে পারবে না, তুমি বই দেখে ডিপ্রেশনে পড়বে, এবং বই প্রথম 10-15 পেজ পড়ার পর তোমার মনে হবে তোমার দিয়ে হবে না। সো এট দিস মোমেন্ট যদি তুমি ডি ইউনিট প্রিপারেশনের ক্ষেত্রে বলো, আমি বলবো বাজারের কোনো নোট গাইড শিট কোচিং এর ভাইয়া শিট এগুলো সব বাদ দাও, বাজার থেকে যে কোনো সিঙ্গেল সিঙ্গেল বই কিনো। আমি যদি বাংলার ক্ষেত্রে বলি, বাংলা বিচিত্রা বা কিউএনএ বাংলা প্রিপারেশন বুক। ইংলিশের ক্ষেত্রে অ্যাপেক্স ইংলিশ বা কিউএনএ ইংলিশ প্রিপারেশন বুক। জিকের ক্ষেত্রে কিউএনএ জিকে মেগা বুক বা জোবার জিকে। যে কোনো একটা করে বই নিয়ে সলিড ভাবে ওই বইটার একদম প্রথম থেকে শেষ পর্যন্ত পড়া, দ্যাটস ওভারঅল ইওর প্রিপারেশন। এই লাস্ট 30 দিনে তুমি যে একটা বই নিবা, ওই বইটার ইচ এন্ড এভরিথিং তোমাকে পড়ে যাইতে হবে। অর্থাৎ ওই বই থেকে আমি তোমার যা দিব সেটা তুমি জানো। এটা গেল পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2 হলো, এই জিনিস পড়তে যাও তুমি অনেক সময় অনেক কিছু ভুলে যাবা, বাট আলটিমেটলি ইউ হ্যাভ টু রিভাইজ ইট। কারণ ইউনিটের পড়াশোনাটা ওভারঅল মুখস্থ শক্তির উপর অনেক বেশি ডিপেন্ডেন্ট। তুমি ওখানে সলভ করার মতো কিছু নাই, ওখানে চিন্তা করে উত্তর বের করার মতো কিছু নাই। তোমার যদি মনে থাকে তুমি অ্যান্সার করতে পারবা, মনে না থাকলে অ্যান্সার করতে পারবা না, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সো ইউ হ্যাভ টু রিভাইজ আ লট অফ টাইমস, তোমাকে বারবার রিভাইজ করতে হবে। 2টা পয়েন্ট গেল। 3 নাম্বার যে পয়েন্টটাতে আমি ফোকাস করি, যে আমি যদি আমার এক্সপিরিয়েন্স থেকে বলি, ডি ইউনিট বা সাধারণ জ্ঞানের বেশ কিছু কম্পিটিশনে আমি অংশগ্রহণ করছিলাম। সো নর্মালি যদি একটা বই পড়ে আমার জিকে যতটুকু না মনে থাকে, আমি যদি ওই টপিকটার উপরে বেশ কয়েকটা এক্সাম দেই, এবং এক্সাম গুলো যদি আমার প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের উপর হয়, তাহলে কিন্তু আমি যে কোশ্চেন গুলা ভুল করি সেই জিনিসটা আমার অনেক বেশি মনে থাকে। যেমন আমি ক্লাস 8-এর একটা জিকে কম্পিটিশনে আমি বলছিলাম পেরু রাজধানী লিমা। আই স্টিল রিমেম্বার টিল দিস ডে। কত বছর হয়ে গেছে, বাট আমার স্টিল খেয়াল আছে না। সো যখন কোন একটা বিষয় আমরা ভুল করি, সেই জিনিসটা কিন্তু আমাদের মনে থাকে বেশি। সো এই জিনিসটা যদি আমি আমার ডি ইউনিট প্রিপারেশনের ক্ষেত্রে কাজে লাগাই, যে বেশি বেশি এক্সাম দেওয়া, বারবার এক্সাম দেওয়া, এই জিনিসগুলো যদি আমরা বারবার করতে থাকি, তাহলে কিন্তু আমি যে ভুলগুলোতে ফোকাস যদি করি, তাহলে কিন্তু আমার যে টপিকটা আমি পড়তেছি ওই টপিকটার উপর আমার একটা কমপ্লিট জ্ঞান চলে আসবে। ঠিক আছে, এটা গেল হলো এক্সামের ব্যাপারটা। লাস্ট বাট নট লিস্ট, সেটা হলো আমাদের সাম্প্রতিক তথ্যাবলী নিয়ে অনেক কোশ্চেন থাকতে পারে, যে ভাইয়া সাম্প্রতিকের জন্য কি পড়বো। ফার্স্ট অফ অল, লাস্ট 30 দিনে আসে কারেন্ট অ্যাফেয়ার্স পড়া কখনো সাজেস্টেড না। কারেন্ট অ্যাফেয়ার্স যদি তুমি পড়তে চাও, সেটা তুমি 2 বছর মান্থলি পড়ো, সেটা ওকে তোমার জিকের জ্ঞান বাড়াবে। বাট এট দিস লাস্ট মোমেন্ট তুমি যদি আসে সব 6 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে বড়, তুমি কিন্তু বইগুলোর সাইজ দেখো বা এত পরিমাণে কন্টেন্ট, তুমি ঘাবড়ায় যাও, খুব স্বাভাবিক। সো এট দিস মোমেন্ট আমি বলবো একদম ভর্তি পরীক্ষা ঠিক 15 দিন আগে বাজারে যাবা, তোমার জোবায়ের জিকের হাইলাইটস আছে, সাম্প্রতিক ক্যাপসুল আছে, বা জয়কুলের সাম্প্রতিক ক্যাপসুল আছে, যে কোনো একটা সাম্প্রতিক ক্যাপসুল উঠাবা, এবং ক্যাপসুলটার A to Z পড়বা। অর্থাৎ ওই ক্যাপসুলের ভিতরে থেকে তোমার যা দিবে তুমি যাতে তা পারো। এই জিনিসটা মেনটেন করতে হয় বারবার, যে প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা একটা কথাই বলছি, যে একটা পড়ো, যতটুক পড়ো ভালো মতো পড়ো। এরপরে আরেকটা পয়েন্টে একটু ফোকাস করি, যে যদি তুমি ডি ইউনিটের কোশ্চেন গুলা দেখো, তারা কিন্তু প্রতি বছর যে একদম নতুন নতুন কোশ্চেন বানায় দেয় তা না। তাদের নির্ধারিত কিছু কোশ্চেন আছে, নির্ধারিত কিছু এরিয়া আছে, যেমন বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, ধরো বাংলাদেশের ক্রিকেট, তারপর হলো জাতিসংঘ, হইতে পারে সার্ক, এইসব কিছু জায়গা থেকে তারা কোশ্চেন গুলা করে, যেমন নদ নদী। তো নির্ধারিত কিছু টাইপের কোশ্চেন তারা কিন্তু বারবার করে। ওকে, সো এই টাইপের কোশ্চেন গুলা যখন বারবার তারা করে, তখন তাদেরকে একটা জায়গায় ফোকাস করতে হয় একজন স্টুডেন্টকে, সেটা হলো যে তুমি এই টপিক গুলা ভালো মতো পড়ছো কিনা, এবং এই টপিক গুলা বা এই টাইপ গুলা তোমাকে কে ভালো শিখাইতে পারে,
তোমার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো সলভ করতে। সো তুমি হয়তো বা ঢাবির প্রিপারেশন নিচ্ছ, রাবির প্রিপারেশন নিচ্ছ, বা জাবির প্রিপারেশন নিচ্ছ, বা হয়তো পারে গুচ্ছর প্রিপারেশন নিচ্ছ, যেটার প্রিপারেশনই নাও তোমাকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো সলভ করতে হবে। এবং আরেকটা পার্ট যেটা আমরা মিস করি সেটা হলো বিসিএস এর কোশ্চেন। বিসিএস এর কোশ্চেন যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা যেখানে বাংলা ইংলিশ সাধারণ জ্ঞান আসে সেটার জন্য ইম্পর্টেন্ট। সো বিসিএস এর কোশ্চেন থেকে কোশ্চেন হুবহু তুলে দিতে পারে। সো বিসিএস এর কোশ্চেনটা তুমি ফলো করলা। ওভারঅল তোমাকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলোর উপর অনেক বেশি ফোকাস করতে হবে। সো এই এন্ডে আমার কথাবার্তা মোটামুটি শেষ। এই এন্ডে আমি আরেকটা জিনিস অ্যাড করতে পারি, সেটা হলো যে সাধারণ জ্ঞানের ক্ষেত্রে আমি যখন নিজে সাধারণ জ্ঞান মুখস্থ করতে যাই আমার কিছু প্রবলেম হয়। যেমন আমার কিছু টপিক মুখস্থ থাকে না। সে টু সে তুমি শার্ক নিয়ে পড়াশোনা করতেছো, শার্কের বেশ কিছু তথ্য তুমি পড়লা, তোমার মুখস্থ থাকতেছে না। অথবা পদ্মা মেঘনা কোথায় মিলিত হয়েছে নদ নদী নিয়ে পড়তেছো, অথবা ওপেক নিয়ে পড়তেছো, ধরো অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ, এটা নিয়ে পড়তেছো। এখন এই জিনিসগুলো মুখস্থ না থাকাটা স্বাভাবিক। অথবা আরব বসন্ত নিয়ে পড়তেছো, মুখস্থ না থাকাটা স্বাভাবিক। বাট যদি তুমি ইউটিউবে জাস্ট সিম্পলি সার্চ দাও যে ওপেক বা আরব বসন্ত, ইউটিউবে খুব সুন্দর মতো টিউটোরিয়াল চলে আসবে, বা একদম কমপ্লিট একটা হলো ইনফোগ্রাফিক শো চলে আসে। তো এই জিনিসটা যদি তুমি দেখো, তোমার কিন্তু জিকের ওই নির্ধারিত টপিক গুলো মনে থাকবে বেশি। আমি বলতেছি না যে তুমি প্রত্যেকটা টপিকের ওই ভিডিও দেখো, তোমার অত পরিমাণে টাইম নাই। বাট ইফ দ্যাট টপিক ইজ ইম্পর্টেন্ট অ্যান্ড ইউ ক্যান নট মেমোরাইজ ইট, ওই টপিকটার উপর একটা ভিডিও দেখো। ভিডিও দেখলে তোমার যে ইনফোগ্রাফিক, আমাদের ব্রেনের ছবি মনে রাখার ক্ষমতা কিন্তু তথ্য মনে রাখার ক্ষমতা চেয়ে বেশি। সো ওই ব্রেনের ওই পার্টটা অ্যাক্টিভ হবে, এন্ড তুমি ডি ইউনিটের প্রিপারেশনটা ভালো হবে। এর পরবর্তীতে আমরা একটা জায়গায় অ্যাড করবো যে আমাদের কিন্তু ডি ইউনিট ক্র্যাশ কোর্স চলে আসছে। আইবিএর যেমন ক্র্যাশ কোর্স আছে, ঠিক তেমনি ডি ইউনিট আসছে। ডি ইউনিটের যে সাধারণ জ্ঞান ক্লাসগুলো আছে এগুলো কিন্তু আমাদের সব মানে অ্যানিমেটেড ক্লাস, অর্থাৎ ছবি প্রধান। তো তোমার যেই ছবি দেখে মনে রাখার ক্ষমতাটা, এটা আমরা কাজে লাগাবো। দেন আমাদের ইনস্ট্রাক্টর প্যানেল সবাই ঢাবির। তো আমাদের টোটাল 300+ রেকর্ডেড ক্লাস থাকবে, 5টা লাইভ ডিসকাশন ক্লাস থাকবে, তোমরা টিচারকে কোশ্চেন অ্যান্সার করতে পারবা। দেন 100+ এক্সাম থাকবে তোমার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এবং ওভারঅল প্র্যাকটিসের জন্য। সো এই কোর্সটা মাত্র 550 টাকা। সো ডি ইউনিট কোর্সেরও রেজিস্ট্রেশনের ডেডলাইন কিন্তু 17 এপ্রিল। এই লাইভের পরবর্তীতে ইউটিউব চ্যানেলে তোমরা ভিডিও পেয়ে যাবা, পেজে সব আপডেট পেয়ে যাবা। সো 17 এপ্রিলের মধ্যে যারা আমরা আইবি এর অ্যাসপিরেন্ট আছি অথবা আমরা ডি ইউনিটের প্রিপারেশন নিতে যাচ্ছি, তারা যাতে আমরা কোর্সগুলোতে রেজিস্ট্রেশন করে ফেলি। এগুলো ছিল ওভারঅল আমাদের ডি ইউনিটের জন্য যতটুকু গাইডলাইন লাগে। এখন আমি দেখি একটু হলো যদি কোনো লজিক্যাল কোশ্চেন থাকে আর কি। আহ ভাই রিটেন নিয়ে কিছু বলেন। আচ্ছা, ডি ইউনিটের রিটেন নিয়ে। সো ডি ইউনিটের রিটেনের কোশ্চেন গুলো যদি আমরা একটু তাকায় দেখি, তারা কিন্তু বেশ কিছু কোশ্চেন সাম্প্রতিকের দিকে ফোকাস করে। এবং জিকের ক্ষেত্রে বা বাংলা বা ইংলিশের ক্ষেত্রে, ইংলিশের রিটেন তো ইজিলি, তুমি যদি গ্রামাটিক্যাল আইটেম ভালো জানো, তোমার যদি ভোকাবুলারি ইংলিশ থাকে, তুমি হলো এইচএসসি তে যে সিন কম্প্রিহেনশন করছিলা ওই দিয়ে পার হয়ে আসবা। বাংলার ক্ষেত্রে তোমার যদি ব্যাকরণটা একটু স্ট্রং থাকে, 9-10 এর ব্যাকরণ বই সম্বন্ধে ভালো ধারণা থাকে, তুমি পার হয়ে আসবে। এটা ছিল বাংলা রিটেন, ইংলিশ রিটেন। এখন জিকে রিটেনের ক্ষেত্রে তোমার যে কোনো একটা স্টোরির ব্যাক এন্ড সম্বন্ধে জানতে হয়। সো সে টু সে তোমাকে আমি আরব বসন্ত নিয়ে লিখতে বললাম, অথবা বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে লিখতে বললাম, অথবা বাংলাদেশের মুজিবনগর সরকার নিয়ে লিখতে বললাম, এই টাইপের রিটেন গুলাই তো আসে। সো এই টাইপের যখন রিটেনটা আসবে, যখন তুমি একটা জিকে টপিক পড়বা, সেটার একটু ব্যাকগ্রাউন্ডটা জানার চেষ্টা করবা। সো হঠাৎ করে তুমি মনে করো জাস্ট মুজিবনগর সরকার গঠিত হয়েছে এত তারিখে, স্বদেশ প্রত্যাবর্তন দিবস এত তারিখে, এইটা রাজধানী ওইটা, এই ইনফো মনে রাখার সাথে সাথে ওটার ব্যাক স্টোরিটা জানা, মোটামুটি একটু স্টোরির মতো করে জিকে গুলা মনে রাখা। কারণ জিকের বেশিরভাগ জিনিসপাতি কিন্তু স্টোরি টাইপ। সো ওই স্টোরিটা যদি তুমি হালকা করে মনে রাখো, তাহলে তোমার যে নর্মাল যে জিকে বইটাই পড়তেছো সেটা দিয়েই কিন্তু তোমার রিটেনের প্রিপারেশনটা হবে। যখন তুমি শার্ক নিয়ে পড়তেছো, শার্কের মোটামুটি স্টোরিটা জানো, যখন তোমাকে আমি শার্ক নিয়ে লিখতে দিব তুমি লিখতে পারো। তুমি যখন বঙ্গবন্ধু নিয়ে পড়তেছো, বঙ্গবন্ধুর ভূমিকা গুলো নিয়ে পড়ো। তো তোমাকে যদি 5টা পয়েন্ট আমি লিখতে পারি, তুমি লিখে ফেললা। তুমি ধরো জাতীয় পতাকা নিয়ে পড়তেছো, জাতীয় পতাকার মোটামুটি একটা স্টোরি জানো, যে কে ডিজাইন করলো, অনুপাত কত, কখন কখন অধর্মিত থাকে, এভরিথিং লাইক দ্যাট। প্রথম তারপরে ডিজাইনটা কবে চেঞ্জ হলো, এভরিথিং লাইক দ্যাট। এইসব জিনিসপত্র তুমি মনে রাখলা, তাহলে তোমার রিটেন প্রিপারেশনটা হয়ে গেল ডি ইউনিটের ক্ষেত্রে। ওকে। সো আমরা আমাদের এর পরবর্তীতে আর কোনো বুয়েটে ম্যাথ বলতে কোনটি বোঝানো হয়েছে, সাধারণ নাকি উচ্চতর গণিত? আমাদের মতে এখন পর্যন্ত উচ্চতর গণিত, সাধারণ গণিত এটা এখন পর্যন্ত শিওরলি বলা যাচ্ছে না, বাট আমাদের মতে হলো আহ উচ্চতর গণিত। ঠিক আছে, ওয়াও, মাত্র 550 টাকা। ইয়েস, আমাদের হলো সব কোর্সেরই মোটামুটি আমরা দাম কম রাখার চেষ্টা করি। আচ্ছা, বাংলা কি এইচএসসি ফার্স্ট পেপার বুক থেকে আসবে? আচ্ছা, আমি যদি তোমাকে এই পয়েন্টটা একটু ডিফাইন করার চেষ্টা করি, যে তুমি যদি এই মোমেন্টে বাংলা এইচএসসি প্রথম পত্রের বই পড়া শুরু করো, তুমি বইটার সাইজ বা বইটার ভলিউম ক্যারি করতে পারবা না। দ্যাটস ওয়াই আমরা কিন্তু তোমাকে বাংলা প্রথম পত্রের জন্য মেইন বই, বাংলা দ্বিতীয় পত্রের জন্য 9-10 এর ব্যাকরণ বই, এগুলো সাজেস্ট করতেছি না। ইউ আর টকিং অ্যাবাউট লাস্ট 30 ডেজ। এগুলো যদি তুমি প্রথম 2 বছর থেকে বলো, হ্যাঁ আমি বলবো পড়া যায়। আর লাস্ট 30 দিনে তুমি ওই জিনিসগুলাই পড়বা যেই জিনিসগুলা তোমার মনে থাকবে। সো একটা অ্যাডমিশন গাইডে কিন্তু বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র সব ইনফো খুব গোছানো ভাবে দেওয়া থাকে। সো তুমি একটা অ্যাডমিশন গাইড পড়ে, তোমার আলাদা করে কোনো বই অতভাবে কষ্ট করে পড়ার দরকারও নেই। ঠিক আছে।
আচ্ছা, এরপরে আর কি কোনো কোশ্চেন আসছে আমাদের, যদি আমরা একটু দেখি। আহ আচ্ছা, সো আমরা আরো কোনো লজিক্যাল কোশ্চেন পাচ্ছি না, আমাদের লাইফটা অলরেডি লং হয়ে গেছে। সো আমরা লাইফ মোটামুটি শেষের দিকে। সো এই আর কি, আমাদের লাইফে আমরা আইবি এবং ডি ইউনিট নিয়ে কথা বললাম, এবং এখন থেকে সাদমান মোটামুটি আমাদের সাথে রেগুলার থাকার চেষ্টা করবে। ওর ভিডিও থাকবে ইউটিউব চ্যানেলে। সাদমানকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে টাইম দেওয়ার জন্য, এবং আমার হিমেল বন্ধু পুরা লাইফটা চালু করে চুপচাপ বসেছিল। তো হিমেলকেও ধন্যবাদ লাইভে থাকার জন্য, প্রত্যেককে ধন্যবাদ। এবং যাদের মনে হয়েছে যে এই লাইভটা দেখা দরকার আইবিএ বা ডি ইউনিট প্রিপারেশন নিয়ে, তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে এখনো মেনশন করতে পারো, শেয়ার করে রাখতে পারো টাইম লাইনে লাইভটা। সো দেখা হচ্ছে পরবর্তী লাইভে। হিমেল লাইভটা এন্ড কর, মোটামুটি শেষ। ভালো হিমেল থাকো আসিস? সবাই। ওকে।